বাংলা সেরা সাহিত্য সম্ভার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে অন্বেষণ গল্পের ঠেক। আজকের গল্পের থেকে আপনারা শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা শিবাই চণ্ডীর বিষ্টু মশাল। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জন্ম 9 মার্চ 1941 সালে। তিনি ছিলেন একজন ভারতীয় শিশু সাহিত্যিক, যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লেখার জন্য বিখ্যাত ছিলেন। তাঁর সৃষ্ট জনপ্রিয়তম গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা সিরিজ। আজকের গল্পটি আমরা নিয়েছি তার 50টি ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে মিঠুন এবং মৌসুমী, গল্পের সূত্রধার সৌমেন। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা শিবাই চণ্ডীর বিষ্টু মশাল। শিবাই চণ্ডীর বিষ্টু মশাল কখনো ভূতে বিশ্বাস করতেন না। তার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কমই ছিল। একদিন সন্ধ্যাবেলা বিষ্টু মশাল ভিন গাঁ থেকে ফিরছেন। হঠাৎ মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। বিষ্টু মশাল থমকে দাঁড়ালেন। পিছু ফিরে দেখলেন কেউ তো নেই। তাই একটু থেমে আবার পথ চলা শুরু করলেন। চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলেছি বিষ্টু মশাল ভূতে বিশ্বাস করেন না, তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের উপর কার যেন একটা দীর্ঘশ্বাস অনুভব করলেন তিনি। বিষ্টু মশাল চমকে উঠলেন। পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার। কেমন যেন ভয়ে ভয়ে করল। মন বলল, তবে কি সত্যি ভূত আছে? যাই হোক, বিষ্টু মশাল বাড়ি ফিরে গুম হয়ে রইলেন। মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন। বাড়িতে শুধু কর্তা আর গিন্নি, ছেলেপুলে নেই, তাই দুজনেরই সংসার। গিন্নি বললেন, কি হলো তোমার? হঠাৎ এত চুপচাপ কেন গো? যে কাজে গিয়েছিলে সে কাজ হয় না বুঝি? বিষ্টু মশাল সাড়া দিলেন না। না, ঠিক তা নয়, তবে তবে কি? বিষ্টু মশাল তখন সব কথাই খুলে বললেন গিন্নিকে। গিন্নি সব শুনে ভয়ে চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, বলো কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে? বিষ্টু মশাল একটুও আতঙ্কিত না হয়ে বললেন, থামো তো, যত সব। ভূত আবার কি? ভূত বলে কিছু আছে? মানুষ মরে গেলে দেহটা পুঁতে অথবা পুড়িয়ে দেয়া হয়, তারপরে আর কিছুই থাকে না। সে কি, মানুষ তো মরেই ভূত হয়। তা যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারত না। যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো। আহা, সব মানুষ ভূত হবে কেন? যারা অপঘাতে মরে তারাই ভূত হয়। তারও সংখ্যা কি কম? জলে ডুবে, গলায় দড়ি দিয়ে, আগুনে পুড়ে কত দুর্ঘটনায় কম লোক মরেছে? অত শত জানি না বাবু, আমার কিন্তু ওসবে খুব ভয়। এরপরে আর কোনো কথা নয়, রাত অনেক হয়েছে। তাই কর্তা এবং গিন্নি দুজনেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে বিষ্টু মশাল গ্রামের চণ্ডী মণ্ডপে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের কথাটা বললেন। সবাই শুনে বললেন, তা তেনারা সব আছেন বই কি, না হলে মনের মধ্যে ভয় ভাবটা আসবে কেন? দেবতা অপদেবতা সবই আছেন। তুমি বিশ্বাস করো না সে তো আলাদা, এই যে এত লোককে ভূতে ধরছে এ সবই কি মিথ্যে? বিষ্টু মশাল কোনো কথা না বলে সোজা চলে এলেন পঞ্চা পণ্ডিতের কাছে।
তারপর পাঁজি পুঁথি দেখে জেনে নিলেন অমাবস্যাটা কবে, এবং মনে মনে ঠিক করলেন ওই দিন ভরা অমাবস্যায় ভিন গাঁয়ে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজঙ্গার ডাঙালে বসে সারাটি রাত কাটাবেন। ভোজঙ্গার ডাঙাল হচ্ছে এই অঞ্চলের শ্মশান। একটি খালের ধারে ডাঙালে যেখানে শবদেহ করা হয়, সেই জায়গাটা ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যার পর চোর ডাকাতরাও সেখানে যেতে ভয় পায়। বিষ্টু মশাল ঠিক করলেন এই শ্মশানে বসেই তিনি ভূত দেখবেন। অবশ্য ভূত যদি সত্যিই থাকে, সেই সঙ্গে গত সন্ধ্যার সেই পায়ের শব্দ বা দীর্ঘশ্বাস পড়াটা যে মনের ভুল, সেটাও তিনি প্রমাণ করবেন। মাঝে মাত্র কয়েকটা দিন, তারপর মঙ্গলবারের ঘোর অমাবস্যায় নানা রকম ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে বিষ্টু মশাল ভর দুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন ভিন গাঁয়ে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করবেন বলে। আসবার সময় গিন্নিকে বলে এলেন রাত্রে বোধহয় বাড়ি ফেরা হবে না, তাই যেন কোনো রকম চিন্তা ভাবনা না করেন। গিন্নি অত শত বুঝলেন না, তাই কর্তাকে নির্ভাবনায় বিদায় দিলেন। বিষ্টু মশাল ধীর পদক্ষেপে পাশের গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন। তারপর সন্ধে পর্যন্ত চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন, তখন তো তারা কিছুতেই ছাড়বেন না। সবাই বললেন, না না, আজ আর নয়, এখানেই খেয়ে দিয়ে বিশ্রাম করুন। কাল সকালবেলা যাওয়ার কথা চিন্তা করবেন। এই রাত দুপুরে 2 মাইল পথ একা যাওয়া কি মুখের কথা? বিষ্টু মশাল তো থাকবেন বলে আসেননি, তিনি এসেছেন সময় কাটাতে। তাই বললেন, না গো না, আমার কি হুট করতেই কোথাও গিয়ে থাকা চলে? ঘরের মানুষটা ভাববে কি? বলা নেই কোয়া নেই, মন গেল তাই চলে এসেছি, যেতে আমাকে হবেই। এই কথার পর কথা চলে না। সবাই বলল, তা বেশ করেছেন, সাবধানে যাবেন তাহলে। এই রাত বিরেতে কি করে আপনাকে একা ছাড়ি বলুন দেখি? পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো? বিষ্টু মশাল বললেন, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না, আজ তাহলে আসি। বলে পথে নামলেন বিষ্টু মশাল। অমাবস্যার রাত, তাই গ্রামের অন্ধকার একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। কোনো কিছুতেই দিশা চলে না, এক হাত দূরে কি আছে দেখা যায় না তাও। সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে বিষ্টু মশাল চললেন গ্রামের দিকে। কিছু পথ এসেই তিনি হাজির হলেন ভোজঙ্গার ডাঙালে। একবার একটু ভয়ে ভয়ে করল, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের। বিষ্টু মশাল সাপকে বড় ভয় করেন, তবুও তার জেদ, ভূতের সঙ্গে তাকে দেখা পেতেই হবে। সারা রাত বসে থেকেও তিনি দেখবেন ভূত কি এবং সত্যিই ভূত বলে কিছু আছে কিনা। বিষ্টু মশাল শ্মশান যাত্রীদের বসবার জায়গায় এসে বসলেন। বসে একটা বিড়ি ধরালেন। চারিদিকে বনবাদার, নিশাচর পশু পাখিদের ডানা ঝাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিছুই নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ এক সময় শুনতে পেলেন হ্যাঁ করে একটা দীর্ঘশ্বাস এবং করুণ একটা আক্ষেপোক্তি। তারপর আর কিছুই নেই। বিষ্টু মশাল তবুও বসে রইলেন। কেমন যেন ঘুম আসতে লাগলো তার। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা শখ উঠছে, কিন্তু কাউকেই দেখতে পেলেন না তিনি। হঠাৎ একটা মেটে কলসির শয়ের পাশ দিয়ে গড় গড় করে গড়িয়ে পড়ল জলে। বিষ্টু মশাল সেই দিকে তাকিয়ে দেখলেন একবার, তারপর বললেন, কে বাবা তুমি এসব করছো? পারলে একটা শরীর নিয়ে দেখা দাও। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি সচক্ষে ভূত দেখেছি। বিষ্টু মশালের সে কথার উত্তর দিল না কেউ।
খানিক বাদে কাঠ কাটার একটা শব্দ হলো ঠক ঠক করে। বিষ্ণু মশালের কানে এলো সেই ঠক ঠক শব্দ। বিষ্ণু মশাল শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকে তাকিয়ে রইলেন। এমন সময় দেখলেন একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে ধপাস করে একটা শয়ের উপরে ফেললে। তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো চিতা। বিষ্ণু মশাল হেঁকে বললেন, কে গো, কে তুমি? লোকটি নিরুত্তর। সে বিষ্ণু মশালের দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মেটে কলসিটিকে জলপূর্ণ করে তুলে নিয়ে এলো। বিষ্ণু মশাল বললেন, এই অন্ধকারে একা একা শখ করছ, কাঠ বইছ, চিতা সাজাচ্ছ, জল তুলছ, বলি কার জন্য হে? এইবার উত্তর দিল লোকটি, বলল, সে যার হোক একজনের জন্য, কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা বসে কি করছেন? ভূতের ভয় নেই আপনার? তোমার আছে, আমি তো ভূত দেখবো বলেই বসে আছি। আর ভূত দেখে না, যান ঘরে চলে যান, ঘরে গিয়ে ঘুমন গে যান, রাত হয়েছে। বিষ্ণু মশাল বললেন, তা ভূত যখন দেখলুম না তখন ঘরে যাব নিশ্চয়ই, কিন্তু শ্মশানে তো মরা নেই, কাঠ সাজাচ্ছ কার জন্য? লোকটি হেসে কিছু না বলেই অন্ধকারে মিলিয়ে গেল। বিষ্ণু মশালের শির দাঁড়াবে কেমন যেন একটা হিমস্রোত নেমে এলো। এক প্রচন্ড ভয় যেন তাকে পেয়ে বসলো। হঠাৎ খুব শীত করতে লাগলো, সারা গায়ে অসহ্য যন্ত্রণা। সে কি কষ্ট! বিষ্ণু মশাল আর থাকতে পারলেন না, কোন রকমে টলতে টলতে বাড়ি চলে এলেন। এত রাতে বিষ্ণু মশালকে ফিরে আসতে দেখে গিন্নি তো অবাক। বললেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার তো থাকবার কথা ছিল। হ্যাঁ, হঠাৎ শরীরটা খুব খারাপ পড়লো কি না, তাই চলে এলাম। মনে হচ্ছে জ্বর আসবে। গিন্নি গায়ে হাত দিয়ে বললেন, জ্বর আসবে কি গো? জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, একবার ডাকবো নাকি হরি ডাক্তারকে? কাল যা হয় করো, আজ রাতে তো নয়। এত ভয় পাচ্ছ কেন? কথায় আছে, যেমন জ্বর 2 দিন উপোস কর, 2-1 দিন উপবাস করলেই জ্বর এমনি ছেড়ে যাবে। কিন্তু না, জ্বর ছাড়া তো দূরের কথা, আরো বাড়তে লাগলো। রাতটা কোনো রকমে কাটলেও সকালে জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো কাঁপুনি। খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমলো না। দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা। গিন্নি তো কান্নাকাটি করে লোকজন জড়ো করলেন। সবাই বলল, ওঝাবদ্যি করো, এই জ্বর ডাক্তারি শুধু সারবে না। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারে কাছেও তখন কোনো ওঝাবদ্যি ছিল না। তবে যেখানে যিনি আছেন তার কাছেই খবর পাঠানো হলো। অবশেষে সারাদিনের পর অনেক রাতে একজন ওঝা এসে উপস্থিত হলেন। এটা কি বিষ্ণু মশালের বাড়ি? শুনলাম তেনাকে নাকি ভূতে ধরেছে। বিষ্ণু মশালের বাড়িতে তখন অনেক লোকজন। বললেন, আপনি কোথা থেকে আসছেন? কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি। শুনলাম আপনারা ওঝার খোঁজ করছেন, তা আমি কি একটু ওনাকে দেখতে পারি? নিশ্চয়ই পারেন, আসুন আসুন, ভিতরে আসুন। জ্বরের ঘরে উনি ভুল বকছেন আর এমন সব কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে। যিনি এলেন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে বিষ্ণু মশালের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর সবাইকে ঘরের বাইরে যেতে বলে রোগীর আপাদ মস্তক একবার দেখে মৃদুস্বরে ডাক দিলেন, বিষ্ণু বাবু। বিষ্ণু মশাল ঘোরের মধ্যে ছিলেন। এবার অল্প করে তাকালেন তাঁর দিকে। তাকিয়ে শিউরে উঠলেন,
ভয়ে তার চোখ মুখের চেহারাই অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে বললেন, কে 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 তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি তুমি তো সেই, তুমি এখানে কেন? তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে, তাই তো তোমার কাছে এসেছি। তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। তাই কি হয়? আমি যে তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য শখ উঠলাম, কাঠ কেটে চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, সে তো তোমারই জন্য। এখন থেকে আমরা দু বন্ধুতে একসঙ্গে ঘুরে বেড়াবো। কেমন? কেউ কাউকে আর অবিশ্বাস করব না। না 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 না, তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায়, তখন কি সে সহজে যায়? বিষ্ণু মশাল দেখলেন গত রাতে শ্মশানে দেখা সেই লোকটি কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটির মুখ কি ভয়ানক! হঠাৎ দেখলেন তার চেহারাটার কেমন যেন পরিবর্তন হচ্ছে, গায়ের মাংসগুলো গলে খসে খসে পড়ছে। দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো, আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে কি ভয়ানক ফ্যাঁস ফ্যাঁসে গলার হাসি! বিষ্ণু মশাল ভয়ে দু চোখ বুঝে আর্তনাদ করে উঠলেন। বাইরে যারা অপেক্ষা করছিলেন তারা সবাই দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। কিন্তু এ কি, ঘরের ভিতরে তো কেউ নেই। কোথায় গেলেন গুণিন, সেই ভিন গায়ের আগন্তুক? তবে বিষ্ণু মশাল আছেন, প্রাণহীন দেহ নিয়ে নিথর হয়ে শুয়ে আছেন অন্তিম শয়ানে। ভোজঙ্গার ডাঙালে সেই রাতে সৎকার হলো তাঁর। অবশ্য তাঁর চিতা তো একদিন আগেই সাজানো ছিল, কলসি ভর্তি জলটাও রাখা ছিল এক পাশে। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা শিবাই চণ্ডীর বিষ্ণু মশাল। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।